প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ক্রেতার নিকট থেকে টাকা নিয়ে জমি যদি বুঝিয়ে না দেয় আপনার করণীয় কি। অর্থাৎ আপনি কোনো একটা জমি কেনার জন্য 10 লক্ষ টাকা প্রদান করেছেন, জমির টাকা সম্পূর্ণ পেইড করেছেন, কিন্তু আপনাকে রেজিস্ট্রি করে দিচ্ছে না, অথবা রেজিস্ট্রি করে দিছে বাট দখল বুঝিয়ে দিচ্ছে না, অথবা দখল দিছে কিন্তু সম্পূর্ণ দখল দেয় নাই, অল্প একটু আবার বাকি রাখছে, নামচাম বুঝিয়ে দিয়েছে। তাহলে কি আপনি নতুন আইনে মামলা করতে পারবেন, নাকি পুরানো কোনো আইনে মামলা করেই আপনার এই প্রতিকার পেতে পারেন, না কি ব্যবস্থায় আপনি গেলে দ্রুত প্রতিকার পাবেন? ছোট্ট করে বিবৃতি দেব আমি, অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্ট। নতুন ভূমি আইন হওয়াতে মানুষের হয়রানি অনেকটা কমছে। প্লাস 2025 সালে একটা সংশোধন আনা হয়েছে ফৌজদারি কার্যবিধি 1898। সেখানে তদন্তের যে একটা বিষয় থাকে 173B, এই তদন্তের অগ্রগতি সম্পর্কেও সচেষ্ট। তাহলে কি আগে তদন্ত হইতো খুবই দীর্ঘতি সম্পন্ন, দেখা যায় কবে নাগাদ রিপোর্ট দিবে তা কিছু বলা ছিল না। কিন্তু বর্তমানে সংশোধনের ফলে যদি কোনো মামলায় যায়, তদন্তে যায় ফৌজদারি কার্যবিধির অধীনে, তাহলে 60 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট প্রদান করিতে হইবে। যদি তদন্তকারী কর্মকর্তা 60 দিনের মধ্যে রিপোর্ট দাখিল না করে, তাহলে কেন 60 দিনের মধ্যে লিখিত তদন্ত পারছে না, তার একটা কারণ ব্যাখ্যা করে লিখিত একটা জবাব দিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তাহলে কি জবাবদিহিতার মধ্যে যখন কোনো ব্যক্তি বা পক্ষ থাকবে, তখন কিন্তু অটোমেটিক্যালি একটু স্বচ্ছতার দিকে আসার সম্ভাবনা থাকে। আমার তদন্তের রিপোর্ট নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক কিছু একটা, এটা আমার বাদীর একটা প্রাপ্য অধিকারও বলা যায় বা আশা। তেমনি আমি যদি কোনো একটা সম্পত্তি ক্রয় করি, টাকা অর্ধেক দেই বা ফুল দিই, দেওয়ার পরে কিন্তু আমার সম্পত্তিটা আমার বুঝায় পাওয়া অধিকার, আর যে বিক্রি করলো তারও কিন্তু বুঝিয়ে দেওয়া তার দায়িত্ব। যদি সে টাকা গ্রহণ করেছে ঠিকই, আমাকে দলিল করে না দেয় বা আমাকে দখল বুঝিয়ে না দেয়, আমি কোন আইনে গেলে দ্রুত স্পিডে মামলাটা নিষ্পত্তি হবে সেটা আমি একটু বিবৃতি দেব। বিক্রয়ের জন্য নির্ধারিত মূল্যের সম্পূর্ণ অর্থ বিক্রেতা বরাবর, অর্থাৎ বিক্রেতা বরাবর সম্পূর্ণ টাকা আপনি পরিশোধ করে দিলেন। এই ক্ষেত্রে যদি বিক্রেতা টাকাটা নিয়ে আপনার রেজিস্ট্রি বায়না না করে, তাহলে কিন্তু এখানে আবার এই আইনটি অ্যাপ্লিকেবল হবে না। দেখুন, যদি আপনি কোনো বায়না করেন, আমাকে পরশুদিন ফোন দিচ্ছে একজন গাজীপুর থেকে, উনি একটা জমি কিনছে আরও মোটামুটি 12 বছর আগে। জমিটা কেনার পরে উনি রেজিস্ট্রি করে নেই, যে টাকাটা দিছে বায়নার টাকাটা, সে বায়নার টাকাটাও রেজিস্ট্রি করে নেই। ওনাকে দখল বুঝিয়ে দিছে, বাস্ট উনি দখলে বাড়িঘর বানায় বসে আছে। দেখুন, উনি কিন্তু দলিল করে নেই। দলিল না করার কারণে কি, উনি আইনের ভিত্তিটা সবল না, শক্ত না, দুর্বল। কিন্তু উনি কি জমি থেকে বঞ্চিত হবে, উনি কি দখলচ্যুত হবে না, উনি দখলে থাকবে, ওনার জমিটা প্রাপ্য। বাট উনি যদি এটা দলিল না করে, তাহলে কি ওনার এই দলিল, এই জায়গাটা টিকবে? ওইভাবে আইনে কিন্তু শক্ত একটা খুঁটি হচ্ছে না। যার কারণে যখন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের প্রস্তাব করেন, ক্রেতাকে প্রিন্সিপালস অফ ক্যাভিয়েট ইম্পটার, অর্থাৎ ক্রেতা সতর্ক নীতি 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনে বলা আছে, ক্রেতা সতর্ক নীতি, অর্থাৎ ক্রেতা যদি সতর্ক না থেকে কোনো কাজ করে, তার দায়ভার ক্রেতাকে নিতে হবে, অন্য কেউ সে দায়ভার নিবে না। আপনাকে রেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে হবে যে আপনি যে জমিটা কিনতেছেন 25 সালে একটা দলিল হয়েছে, 25 সালে জানুয়ারিতে একটা দলিল হয়েছে, সেই দলিলের পরে আরেকটা দলিল হয়েছে কিনা আপনাকে খোঁজ নিতে হবে। এই খোঁজটা আপনাকে নিতে হবে। বিক্রেতা তো সে বলবেই, আর কোনো আমি কোথাও বন্ধক রাখি নাই, আমি বিক্রি করি নাই, অন্য কোনো পক্ষের সাথে চুক্তিতে আবদ্ধ হই নাই, বায়না রেজিস্ট্রি করি নাই। কিন্তু বিক্রেতা তো মিথ্যা বলতেই পারে, আপনাকে সেটা যাচাই বাছাই করতে হবে না? কয়েকটা স্টেজে আপনাকে যাচাই বাছাই করে জমিটা
ক্রয় করতে হবে। রেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে হবে আমার দলিলের পরে আর কোনো দলিল হয়েছে কিনা, আর কোনো বন্ধক রাখা হয়েছে কিনা, ব্যাংকে গেছে কিনা, দায়বদ্ধ এনওসি এনইসি আছে, জমি বন্ধক আছে কিনা, আর কোনো অন্য কোনো কোম্পানির সাথে কোনো চুক্তি করছে কিনা, পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে কিনা কাউকে। বিষয়গুলো যদি আপনি না জেনে কোনো একটা প্রপার্টি ক্রয় করেন, তাহলে 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনের বলা আছে প্রিন্সিপালস অফ ক্রেভিয়েট এম্পটর, এই নীতির আওতায় পড়লে সেক্ষেত্রে অন্য কোনো পক্ষ দায়ী হবে না। এনিওয়ে, যদি এরকম হয় কোনো পক্ষ প্রমাণের যে বিষয়গুলা আমি যদি বলি, কোনো পক্ষ টাকা নিচ্ছে, রেজিস্ট্রি দলিল থাকতে হবে। টাকা নেওয়ার পরে অবশ্যই বায়নাটাও যদি হয়, আপনি 1 লাখ টাকাও যদি সম্পত্তির মূল্য হয়, আপনি 50,000 টাকা যদি জমা দেন, বায়না রেজিস্ট্রি করে দিলেন। বায়না রেজিস্ট্রি একটা এক প্রকার মালিকানা হয়ে গেছেন অলরেডি। কারণ যদি সেক্ষেত্রে বায়না রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি বায়না করতে মাত্র 500 টাকা লাগে। 500 টাকার জন্য আপনি এত বড় একটা ক্ষতি করবেন, একটা মামলা কিনে নেবেন অথবা দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, এটা আপনার জন্য অনেক ক্ষতির সম্মুখীন হয়ে উঠবে। যখন রেজিস্ট্রিকৃত বায়না থাকবে, তখন যদি বিক্রেতা সম্পত্তি আপনাকে দিতে অস্বীকার করে কোর্টের বাকি টাকা জমা দেন, কোর্ট আপনাদেরকে দলিল করে দিবে। এর চেয়ে সহজ আর কি হতে পারে। রেজিস্ট্রি দলিল থাকতে হবে, সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। যদি আপনি বিক্রয় মূল্যের অর্ধেক টাকা বা তার কমও দিয়ে আপনি বায়না রেজিস্ট্রি করেন, বাকি যে টাকা থাকে সেই টাকা কোর্টে জমা দিয়ে আপনি মামলা করলেই হয়ে যাবে, তাতেই সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে বলে গণ্য হবে। ইচ্ছাকৃতভাবে দখল না দেওয়া, দেখা যায় বিক্রেতা ইচ্ছাকৃতভাবে ঘুরাচ্ছে যে আমার এই কাগজের সমস্যা, এটা সমস্যা, খাজনা দেওয়া লাগবে, আপনি কেন আগে দেন নাই, বায়না রেজিস্ট্রি করার পরে আপনি কেন তাল বাহানা করছেন, এটা আপনি প্রশ্ন উত্থাপিত করতে পারবেন। কি কি মামলা হবে? দেখুন, আপনি ইচ্ছে করলে দণ্ডবিধির আইনের অধীনেও মামলা করতে পারবেন। যদি টাকা লেনদেন হয়, যে আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, আপনি সৎ বিশ্বাসে নিলেন, পরে ফেরত দিবেন বলে চিন্তা ভাবনা করে আর দিলেন না, সৎ বিশ্বাসে টাকা এখানে আত্মসাৎ করছেন, বিশ্বাস ভঙ্গ করছেন। 403 ধারায় আপনি একটা অপরাধ করে ফেলছেন, 406 ধারায় আপনি মামলা করতে পারবেন, 420 ধারায়ও মামলা করতে পারবেন। এগুলোতে একটু শাস্তি কম, তবে 420 ধারায় 7 বছর পর্যন্ত কারাদণ্ড। কি কি মামলা হতে পারে? আপনি দেওয়ানি মামলা করতে পারবেন। দেওয়ানি মামলা করতে পারবেন যে চুক্তি বাস্তবায়নের জন্য মামলা করতে পারবেন। যখন যদি চুক্তি বাস্তবায়নের জন্য মামলা করবেন, তখন দখল বুঝিয়ে দেওয়ার জন্য মামলা করতে পারবেন। এছাড়া আপনি যদি দেখা যায় 1-2 বছর টাকাটা ফালাই রাখেন, তার জন্য তো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতিপূরণের মামলা এটার সাথে অ্যাড করে দিতে পারবেন। আর দেখা যায়, এবার আমি বলবো, যদি দণ্ডবিধির আইনের অধীনে আপনার শাস্তি কম, আপনি দীর্ঘতি সম্পন্ন, এই কারণে আপনাকে আমি সাজেস্ট করব আপনি যথাসম্ভব চেষ্টা করবেন নতুন ভূমি আইনে মামলাটা করার জন্য। দ্রুত 90 দিনে মামলা শেষ, আপনি অল্প দিনে ফল পাচ্ছেন, খেয়ে যেতে চলে যেতে পারবেন। কোন ধারায় মামলা হবে সেটা আমি এর আগে দিছি, 4 ধারায় মামলা যদি করেন তাহলে 7 বছর কারাদণ্ড এবং 90 দিনে মামলা শেষ। কত দ্রুত! এই আইনের অধীনে যদি কোনো ব্যক্তি টাকা নেয় বা দখল বুঝিয়ে না দেয় বা রেজিস্ট্রি করে না দেয়, এই সমস্ত কার্যকলাপ করলে 9 ধারায় মামলা হবে। তাহলে আপনি 4 ধারার সাথে 9 ধারা যুক্ত করে দিলে 9 ধারায় হলো 2 বছর পর্যন্ত কারাদণ্ড, আর 4 ধারা হলো 7 বছর, 7 আর 2 9 বছর কারাদণ্ড। যদি কোনো ব্যক্তি এই 2টা ধারায় মামলা করে যে প্রতারণাও করছে, জালিয়াতিও করছে, এদিকে আমার দখল বুঝিয়ে দিচ্ছে না, তাহলে নতুন আইনে যদি আপনি এই 2টা ধারা নিয়ে মামলা করে দেন, তাহলে আপনি 90 দিনে মামলা শেষ, 9 বছর ওনার কারাদণ্ড হয়ে যাবে। কারাদণ্ডের ভয়ে উনি উঠে পড়ে লাগবে, ভাই তাড়াতাড়ি মাপ চাই, আমার দলিল করে দিই আপনারে, আমারে তাড়াতাড়ি সাইডে দেবা, কান্দে বসি। এই কারণে আপনাকে সচেতন হতে হবে। আপনার যদি কোনো প্রপার্টি কিনেন, আপনাকে আগে চিন্তা করতে হবে যে আপনি কি প্রপার্টি কিনলেন নাকি একটা মামলা কিনে কোর্টে ঘোরাঘুরি করলেন। বিষয়টা নিয়ে যদি আরও কিছু জানার থাকে আমাকে জানাতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। বাকিটা কমেন্টসও করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।